নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিমল করের লেখা ছোট গল্প পাশাপাশি। শুনতে থাকুন আজকের গল্প পাশাপাশি। টাকা পয়সা না থাকায় খুবই টানাটানি যাচ্ছিল। নবনীতার ঘুম ভাঙত টাকার চিন্তা নিয়ে। রাত্রে শুতে যাবার সময় পর্যন্ত সেই টাকার চিন্তা। এমনকি সুকুমারের পাশে শুয়েও যতক্ষণ না ঘুম আসছে নবনীতা টাকার কথা ভাবত। হয়তো স্বপ্নেও দেখত তার আলমারি ফাঁকা, ব্যাগ ফাঁকা, বিছানা তোষকের তলাতেও কিছু খুচরো পয়সা ছাড়া কিছু নেই। এই যে নিঃস্বশূন্য অবস্থা, নবনীতার এটা ভালো লাগতো না। সারাটা দিন সে বিরক্ত জর্জরিত হয়ে থাকত। তার সুশ্রী মুখ অর্থের তাড়নায় অপ্রসন্ন গম্ভীর হয়ে থাকত। তবু সে সুকুমারকে প্রায় কিছুই বলতো না। একটানা অনেক দিন এইভাবে কাটল। অভাব থাকলেও এতটা বাড়াবাড়ি আগে ছিল না, কোনো রকমে চলে যেত। কিন্তু হালে এমন হলো যে বাড়িটা যেন ভিখিরির মতন হাত পেতে থাকত দিনের পর দিন। অন্য সংসারের এমন অবস্থা চলতে থাকলে যা হতো, নবনীতার সংসারে তা প্রায় হলো না বলা যায়। নবনীতা স্বামীর সঙ্গে বচসা করল না, ঝগড়াঝাটি করল না। একটা দিনও স্বামীর পাশে বিছানায় শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলও না। তার অভিযোগ দু চারটি ছোট্ট কথায় মাত্র প্রকাশ পেত। যেমন সে বলতো, দুধের কাঠ করাতে পারলাম না এবার, কাল শেষ দিন। মা, সাবান ছিল না, তোমার গেঞ্জি কাচতে পারিনি। নবনীতা বরাবরই কম কথা বলে। কথা কম বলবার জন্যে তাকে গম্ভীর, ভীষণ শান্ত, সহিষ্ণু এবং চাপা মনে হয়। স্বামীর প্রতি কর্তব্য এবং ভালোবাসার পাল্লা সমান কিনা কিংবা ঠিক কোন দিকটা ঝুঁকে আছে তাও বোঝা যেত না। বোঝা যেত না সে প্রচণ্ড কাতর অথবা ক্ষুব্ধ কিনা। মাস 3-4 এইভাবে কাটবার পরে সুকুমার একদিন বাড়ি ফিরে স্ত্রীর হাতে 1000 খানেক টাকা দিল। একটা 100 টাকার নোট ভাঙিয়ে সুকুমার কিছু বাজার করেছিল। চা, দুধ, খুচরো বিস্কিট, চানাচুর, প্যাকেট 2 সিগারেট, এইসব। নবনীতা টাকাটা আলমারির মধ্যে তুলে রাখল, কিন্তু আহ্লাদে গলে গেল না, উচ্ছ্বাসে চঞ্চলও হলো না। টাকাটা কি করে এলো তাও তখন স্বামীকে জিজ্ঞেস করল না। পরে সুকুমার যখন বাথরুম থেকে ফিরে এসে হাত পা ছড়িয়ে ঘরে বসেছে, নবনীতা স্বামীর জন্য চা আনল। বলল, কে দিল? সুকুমার বলল, একজন পার্টি অ্যাডভান্স দিয়ে গেছে। পুরো টাকাটাই কি বাড়ির, নাকি তোমার কারখানায় লাগবে? আমার লাগবে না, তোমার ধারটাও অনেক হয়েছে, কিছু শোধ করে দিও। নবনীতা আর কিছু বলল না। সেদিন রাত্রে নবনীতা বিছানায় শুয়ে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারল। পরের সপ্তাহে সুকুমার আবার 100-5 টাকা এনে স্ত্রীকে দিল। নবনীতা টাকাটা নিতে নিতে স্বামীকে একটু আগ্রহের চোখে দেখতে দেখতে জিজ্ঞেস করল, আবার কেউ দিয়ে গেছে? না, সেই পুরনো পার্টি। ও, এতদিন পরে একটা ভালো লোক পেয়েছ তাহলে। তাই তো দেখছি। টাকাটা নবনীতা আলমারিতে তুলে রাখল। রাত্রের দিকে যখন সুকুমার বিছানাতে শুয়ে একটা থ্রিলার পড়ছে, নবনীতা কাজকর্ম সেরে গা হাত ধুয়ে এসে শাড়ি জামা পাল্টে নিচ্ছে, তখন সুকুমার হঠাৎ বলল, আমাকে 1-2 জন্য বাইরে যেতে হবে। কোথায়? প্রথমে যাব দুর্গাপুরে, সেখান থেকে আসানসোল। সে তো তুমি এখান থেকেই যাওয়া আসা করতে পারো। না, তা হবে না, কাজ রয়েছে, ঘোরাঘুরি করতে হবে।
নবনীতা আর কিছু বলল না। শাড়ির আঁচলটা কোমরের পাশ থেকে টেনে নিয়ে ভেজা ভেজা মুখটা আরও একবার মুছল। আলগা করে ঘাড়ে, গলায়, মুখে সামান্য পাউডার দিয়ে মাথার চুল ঠিক করে নিল। এখনো এমন কিছু বেশি রাত হয়নি, তবু নবনীতা স্বামীকে জিজ্ঞেস করল, খাবে? কটা বাজল? 9:15 হবে। নবনীতা ধীরাজের মাথায় রাখা টাইমপিস ঘড়ির দিকে তাকালো। 10টা বাজুক। অগত্যা নবনীতা সামান্য দাঁড়িয়ে থেকে ঘরের একপাশে চেয়ারে বসল। বসে মনে হলো তার বুকের কোথায় যেন একটা চাপা ব্যথা এসেছে। ঠিক যে কোথায় বোঝা যায় না, ডান নাকি বাঁ দিকে। অথচ ব্যথাটা এক একবার ঠেলে উঠে আসছে, আবার মিলিয়ে যাচ্ছে। চোরা অম্বল নাকি বেকায়দায় কোথাও লেগেছে? নবনীতা বার কয়েক নিঃশ্বাস বন্ধ করে থাকল। স্বস্তি লাগছিল না বলে সে পাশের ঘরে চলে গেল। যাবার সময় সুকুমারকে বলল, খাবার সময় ডেকো, আমি ও ঘরে রয়েছি। পাশের ঘরটা অন্ধকারই ছিল। নবনীতা বাতি জ্বালানো না। জানালা দিয়ে বাইরে যেটুকু আলো আসছে তাতেই ঘরের সব কিছু ঝাপসাভাবে দেখা যায়। লম্বা সোফাটায় গিয়ে শুয়ে পড়ল নবনীতা পাশ ফিরে। এই যে ব্যথাটা এখন হচ্ছে, এটা একেবারে আচমকা নয়, মাস কয়েক ধরেই মাঝে মাঝে হচ্ছে। মার 2 বেশ জোরে হয়েছিল। জোর ব্যথা হলে হাত ঝিমঝিম করে, অসাড় অসাড় লাগে। কপালে, গলায় কেমন ঘাম জমে যায়। হার্টের কোনো অসুখ নাকি এই বয়সেই? চুপ করে খানিক্ষণ শুয়ে থাকবার পর আরাম লাগলো নবনীতার। ব্যথাটা আর উঠল না, ধীরে ধীরে কোথায় যেন মিলিয়ে গেল। মিলিয়ে গিয়ে কোমরের বাঁ দিকে নেমে গেল বোধ হয়। কেননা নবনীতা আচমকা অনুভব করল তার কোমরের দিকটাই ভার লাগছে। হয়তো খেয়াল করেনি নবনীতা ব্যথাটা কোমর থেকে উঠে এসেছিল, আবার নেমে গেল। শরীরের কিছুই বোঝা যায় না। বিয়ের আগে নবনীতা শরীরের দিক থেকে নিখুঁত ছিল। সচরাচর যেসব ছোটখাটো আধিব্যাধি মানুষের হয়, যেমন সর্দি, মাথা ধরা, পেটের অসুখ, এসব ছাড়া আর কোনো বড় রোগ হয়নি। স্বাস্থ্য তার ভালো ছিল, সে নিরোগ ছিল। এক এক সময় শুধু চোখের তলায় একটা ব্যথা হতো, ওটা এমন কিছু না। নবনীতার বাবা মেয়ের জন্যে 2-1জন সুপাত্র বেছে রেখেছিলেন। তিনি প্রায় নিশ্চিন্ত ছিলেন সুস্থি, নিরোগ, শিক্ষিতা এই মেয়েকে নিতে কোনো পাত্রই আপত্তি করবে না। সেই 2-1জন মনোমতো পাত্রের মধ্যে সুকুমার ছিল না। সুকুমার নবনীতার পছন্দ। নবনীতার সঙ্গে সুকুমারের যে ধরনের পরিচয় ও ভাব ছিল তাকে খুব একটা অন্তরঙ্গ বলা যায় না। সুকুমার মাঝে মাঝে বিটন স্ট্রিটে তার এক বন্ধুর বাড়িতে আড্ডা মারতে আসত। বাড়িটা নবনীতার মাসির বাড়ি। ওই বাড়িতেই সুকুমারকে প্রথম দেখেছে নবনীতা। সেইখানেই আলাপ। আর ওই বাড়িতেই নবনীতা জানতে পারে তার সমবয়সী মাসুতো বোন কেতকীর সঙ্গে সুকুমারের অস্পষ্ট একটা সম্পর্ক রয়েছে। কেতকীর স্বভাবের ধরনটা ছিল শরৎকালের মেঘের মতন। তাকে দেখলে চোখ জুড়িয়ে যেত। সে কখন যে কোথায় মনোহর হয়ে উদয় হতো আর কখন যে ভেগে যেত বোঝা যেত না। তার সবটাই ছিল হালকা। সে কখনো কখনো এত নিচু দিয়ে ভেসে যেত যে মনে হতো হাত বাড়ালেই ধরা যাবে। সুকুমার এখানে ঠকে গেল। হাত বাড়ালো কিন্তু ধরতে পারল না। কেতকী অনেক বড় জায়গায় পালিয়ে গেল, যা সাধারণ, যেখানে দুবেলা খাওয়া পড়া চিন্তা করেই দিন কাটাতে হবে। সকালে উনুন ধরানো, মাছ কোটা, অফিসের ভাত দেওয়া, আর মাসে 2-1টা দিন বরের সঙ্গে রিকশায় কি ট্রামে চেপে সিনেমা দেখতে যাওয়া। কেতকী সেখানে নেই। জীবনটাকে কেতকী বাহারি, সুখী, হালকা করতে চেয়েছিল। সুকুমার এসবের কাছাকাছি যায় না। কাজেই কেতকী সুকুমারকে ভাইদের তাস খেলার আড্ডায় বসিয়ে রেখে চলে গেল। নবনীতার কেন যেন এটা ভালো লাগেনি।
কিংবা এমনও হতে পারে নবনীতা সুকুমারের সাধারণত্ব যা ভেঙে পড়ার মতন নয়। এটা বোঝাবার জন্যে হঠাৎ কেমন সদয় হয়ে উঠল সুকুমারের উপরে। ঠিক যে কী কারণে সে সুকুমারকে পছন্দ করে ফেলল তা কেউ জানে না, খুব সম্ভব নিজেও নয়। সুকুমারের চেহারা মোটামুটি, সে কোনো অর্থেই রূপবান নয়, কিন্তু দোহারা চেহারা এবং মুখের কোমলতার জন্যে তাকে দেখতে ভালো লাগতো। সুকুমার পেশায় ছিল কেমিস্ট, মাঝারি কেমিক্যাল ফার্মে চাকরি করত। থাকার মধ্যে ভাগের বাড়ি ছিল সুকিয়া স্ট্রিটে, সামান্য একটা অংশ। বাবা ওই বাড়ির অংশটুকু এবং সেকেলে কিছু আসবাবপত্র রেখে গিয়েছিলেন। কোনো দায় দায়িত্ব রেখে যাননি, না মা, না বোন, না ছোট ভাই। সুকুমার ঝাড়া হাত পা ছিল। নবনীতা নিজের থেকে যেটুকু দুর্বলতা দেখালো সুকুমারের পক্ষে তাই যেন আশাতীত ছিল। তবু সে সন্দেহ প্রকাশ করেছিল। তুমি কিন্তু ব্যাপারটা ভালো করে ভেবে দেখো। দেখেছি, তুমি কোয়ালিফাইড, তোমার বাবা অনেক ভালো জামাই টামাই পেতে পারেন। আমার বাবা তোমার দুশ্চিন্তা? না, বলছি বলতে হবে না, বরং তুমি নিজেই ভেবে দেখো। কি বলছো? আমি স্বপ্নেও যা ভাবতে পারি না তুমি তো তাই দিচ্ছ। স্বপ্নে ভেবো না, ভেবে তো বুঝেছ জীবনটাকে জীবনের নিয়মেই নেওয়া ভালো। সুকুমার রীতিমতো বিহ্বল হয়ে গিয়েছিল। বিয়ের পর 1-1.5 বছর ভালোই কেটেছিল। নবনীতা যে কত গোছন্ন, সংসারের নানান দিকের আলগা সুতো যে কেমন করে গেঁট দিয়ে জুড়তে হয়, সুখ এবং তৃপ্তি যে ঘরের মধ্যে ফুলের গন্ধের মতন ছড়িয়ে দেওয়া যায়, এসব সে সুকুমারকে একটার পর একটা দেখিয়ে দিল। যে ঘরবাড়ির চেহারায় কোনো দিনই কোনো স্ত্রী আর রুচি ছিল না, নবনীতা সেই বাড়ির মধ্যে স্ত্রী ফিরিয়ে আনল। ছিমছাম সুন্দর পরিচ্ছন্ন এক সংসার গড়ে তুলল নবনীতা। সুকুমারকে দেখালো সব জলে তেষ্টা মেটানো যায় না। যে জলে তেষ্টা মেটে সুকুমার ভাগ্যবশে সেটাই পেয়েছে। সুকুমার সুখী হতে পেরেছিল। তার সুখ এবং তৃপ্তি সে সব সময় প্রকাশ করে ফেলত এবং সর্বদাই মনে করত সে ভাগ্যবান। একটা ব্যাপারে সুকুমার কিছুটা বিভ্রান্ত বোধ করত। নবনীতার স্বভাবে উচ্ছ্বাস ছিল না, ছেলে মানুষই ছিল না, প্রগল্ভতা ছিল না। সুকুমার চাইত নবনীতা যুবতী স্ত্রীর মতন এমন কিছু কিছু ব্যবহার করুক যা তাকে মজা দেবে। তোমায় নিয়ে একদিন চীনে হোটেলে যাব ভাবছি। কেন? চাইনিজ ফুড যা ডেলিশিয়াস। খেয়েছি, আমার ভালো লাগে না। বিয়ের আগে খেয়েছো, এখন বরের সঙ্গে খেয়ে দেখো। বাড়িতে বরের সঙ্গে খেতে তো আমার ভালোই লাগে। সুকুমার এরপর আর কথা খুঁজে পায় না। আবার একদিন সুকুমার বলল, এই দীঘায় যাবে? দীঘায়? কেন? চলো বেরিয়ে আসি। 1-2 দিন। আমার এক বন্ধু আছে, সব অ্যারেঞ্জমেন্ট করে দেবে বলেছে। এখন টাকা খরচ করতে পারবো না। তুমি অত টাকার কথা ভাবো কেন? একটু টানাটানি করে চালিয়ে দিও। বিয়ের পরে তো আজ পর্যন্ত তোমায় নিয়ে কোথাও বেরোনো হলো না। আমি তো কোথাও যেতে চাইনি। না চাও, তবু মাঝে মাঝে 1-2টা ট্যুর তো ভালো, মনটা চাঙ্গা হয়ে যায়। সমুদ্রের ধারে দুজনে বসে থাকবো, তারপর সন্ধে হবে, চাঁদ উঠবে, হু বাতাস বইবে। তোমার ভালো লাগে না ভাবতে? না। কেন? বাইরে থেকে সুকানটা আমার ইচ্ছে করে না। দীঘা পালিয়ে যাচ্ছে না, থাকবে। যেদিন এই ঘরে বসে তোমার পাশে বসেও আমার ভালো লাগবে না, সেদিন নিয়ে যেও তোমার দীঘায় চাঁদ দেখাতে। তোমার সব অদ্ভুত যুক্তি। আমি যখন তোমায় বিয়ে করতে চেয়েছিলাম তখনও কি তোমার মনে হয়নি আমি অদ্ভুত? সুকুমার বাধ্য হয়েই যেন চুপ করে যায়।
আবার একদিন সুকুমার রাত্রে বিছানায় শুয়ে একটা বই দেখিয়ে বলে, এসো তোমায় একটা দুটো জায়গা পড়ে শোনাই। কি বই? ইংরেজি বই, নাম করা। এই বই নিয়ে হইচই হচ্ছে আজ কত বছর। নবনীতা মালিশে মাথা রেখে শুল। সুকুমার পড়তে লাগল। সামান্য পড়তেই নবনীতা বিরক্ত হয়ে বলল, থামো, আমায় শোনাতে হবে না। কেন? এর মধ্যে দোষটা কোথায়? তাছাড়া তুমি 5 লাইন শুনেই সব বুঝে গেলে। আমার শোনবার দরকার নেই। তোমার ভালো লাগে তুমি পড়ো, মনে মনে পড়ো, আমায় শুনিও না। সুকুমার একটু জেদের সঙ্গেই বলল, দেখো নিতা, তোমার এই গোঁড়ামির কোনো মানে হয় না। তাছাড়া তুমি আমার বউ, এর মধ্যে এমন কিছু নেই যা শুনলে তোমার লজ্জা হতে পারে। সহজভাবে, হালকাভাবে, মজার সঙ্গে এটা নিতে তোমার আপত্তি কি? নবনীতা বাঁশ ফিরে শুল, সুকুমারের দিকে পিঠ করে বলল, সব মজা সকলের ভালো লাগে না। আমি যদি মজা করে তোমার পাশে শুয়ে লক্ষ্মীর পাঁচালি পড়ি, তোমার ভালো লাগবে? তোমার ওই মজা আমার ভালো লাগে না। সুকুমার রাগ করে বলল, জীবনটাকে তুমি এত সভ্য শালীন করবার চেষ্টা করছো কেন? শেষ পর্যন্ত কিন্তু খুব আর্টিফিশিয়াল মনে হবে। মনে হলে বলবো। এরপর আর কিছুই বলবার থাকতে পারে না। সুকুমার চুপ করে গেল। এইভাবেই 1.5-2 বছর কেটে গেল। সুকুমার খানিকটা উচ্ছ্বাসপ্রবণ, চঞ্চল স্ফূর্তিবাদ ছেলে ছিল। তার স্বভাবে একটা বাইরের দিক ছিল, যা যৌবনের স্বাভাবিক চাঞ্চল্য প্রকাশ করে আনন্দ পেত। নবনীতার সঙ্গে থাকতে থাকতে সুকুমারের স্বভাব যেন পাল্টে যেতে লাগলো। ধীরে ধীরে মনে হতো নবনীতার ব্যক্তিত্ব তাকে গ্রাস করে ফেলেছে। সে স্ত্রীর পছন্দ রুচির মানুষ হয়ে উঠেছে। এটা তার পছন্দ হতো না, কিন্তু সে কিছুই করতে পারত না। এই সময় এক কাণ্ড হলো। অফিসে একটা অশান্তি চলছিল সুকুমার আর তার উপরওয়ালার মধ্যে। একদিন আর সহ্য হলো না। প্রচণ্ড রাগারাগি করে, ঝগড়া করে সুকুমার চাকরি ছেড়ে চলে এলো। মাথা সামান্য ঠান্ডা হওয়ার পর সুকুমারের মনে হলো নবনীতা চাকরি ছাড়ার খবরে গুম হয়ে যাবে, ভীষণ অসন্তুষ্ট হবে, রাগ করবে। সুকুমার বড় লোকও নয়, তার চাকরিও এমন কিছু ছিল না যে সঞ্চয় করতে পেরেছে। দুজন মানুষের ভদ্রভাবে কেটে যেত, অনটনে পড়তো না। চাকরি না থাকার অর্থ সংসার চলবে না। ভয়ে ভয়ে একসময় সুকুমার স্ত্রীর কাছে কথাটা ভাঙল এবং অপেক্ষা করতে লাগল নবনীতা কতক্ষণে স্বামীর এই কাণ্ডজ্ঞানহীনতার জন্যে গর্জন করে উঠবে। খুবই আশ্চর্যের কথা, সেরকম কিছুই হলো না। নবনীতা মন দিয়ে সব শুনল। অনেকক্ষণ চুপ করে থাকল, মুখ কালো করল না, শুধু আরো গম্ভীর থমথমে হয়ে থাকল। অনেকক্ষণ পর নবনীতা বলল, এরপর কি করবে? সুকুমার অপরাধীর মতন মুখ করে বসে থাকল। নবনীতা কেন যে বিরক্তিতে রাগে পেটে পড়ল না, তাও সে বুঝতে পারছিল না। অবাক হচ্ছিল, ভয়ও করছিল। শেষে সুকুমার বলল, ভাবছি আবার একটা চাকরি খুঁজতে হবে। দেখো, চাকরির যা বাজার, চট করে পাওয়া মুশকিল। বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে দেখি। চাকরির ব্যাপারটাই খারাপ, এত নিচু করে দেয়। নবনীতা কিছু বলল না। এর কয়েকদিন পরে সুকুমার স্ত্রীকে বলল সে আর চাকরি করতে চায় না, একটা ছোটখাটো ব্যবসা করবে। এক বন্ধুর সঙ্গে কথা হয়েছে, জায়গাও পেয়েছে। কিছু কেমিক্যাল প্রোডাক্টস তৈরি করবে, বড় বড় কারখানায় সাপ্লাই দেবে, কিংবা বাজারে বেচবে। নবনীতা আপত্তি করল না। সুকুমার চাকরি ছেড়ে দেওয়ার পর কিছু টাকা পয়সা পেয়েছিল। তার 2-1 বন্ধু ব্যাংক থেকে সামান্য টাকা বের করে দেবার ব্যবস্থা করল। মোটামুটি এই টাকা নিয়ে এবং প্রচণ্ড উদ্যম নিয়ে নেমে পড়ল সুকুমার। প্রথমটাই মনে হয়েছিল
ভগবান মাথার উপরে হাত রেখেছেন সুকুমারের। শুরু করেই অর্ডার, টাকা যেন আকাশ থেকে কেউ ছুঁড়ে দিল। মাস দুয়েকের মধ্যে সুকুমার কারখানা করে নাওয়া খাওয়া ভুলে গেল। তখন তার মনে হতো, হায় হায়, চাকরিতে গিয়ে সে জীবনের কতটাই না অপচয় করল। যদি তখনই ব্যবসায় নামতো, এতদিনে তার অনেক হতো। কিন্তু 6 মাসের মাথাতেই ভগবান হাত সরিয়ে নিলেন। যে বন্ধু জায়গা দিয়েছিল সে পেকে বসল। হয় সমান সমান পার্টনার করো, না হয় জায়গা ছাড়ো। সুকুমারও সমান জেদি, বলল জায়গা ছেড়ে দেবে। আবার নতুন জায়গায় কারখানা করতে পরিশ্রম গেল, টাকাও গেল, বাজারও পড়তে লাগলো। সুকুমার বিপদে পড়ে গেল, কোনো রকমে লেগে থাকলো। কারখানা যেন আর চলে না। এই অবস্থায় চলতে চলতে গত 3-4 মাস যেন আর নড়তেই চাইল না। মনে হলো কারখানা তুলে দিতে হবে। ভীষণ টানাটানি যাচ্ছিল। 4-5টা লোকে কাজ করে, এমন কিছু মাইনে নয়, তাদের মাইনেও দিতে পারছিল না সুকুমার ঠিক মতন। বাজারে কাঁচামালের দাম বাড়ছে হু হু করে। মাল কিনবার সঙ্গতি সে হারিয়ে ফেলেছিল। অর্ডার যাও জোটে, টাকা পায় না, ব্যাংকে আর হাতও পাতা যায় না। এই রকম যখন অবস্থা, সুকুমার প্রায় পাগল হয়ে যাবার জোগাড়। মন মেজাজ ভালো থাকে না, হাজার রকম দুশ্চিন্তা, মন ভেঙে পড়েছে। কিন্তু নবনীতা সবই সহ্য করে গেছে। সংসারের জন্যে, টাকার জন্যে স্বামীকে বিব্রত করেনি, পীড়ন করেনি। কেমন করে যে নবনীতা সংসার টেনে যাচ্ছিল সুকুমারও বুঝতে পারত না। স্ত্রীর হাতে সে প্রায় কিছুই দিতে পারত না। কখনো 25-50 টাকা, কখনো বা 10-20। নিচের তলায় 2 ঘর দোকান ভাড়া ছিল, পাড়ার দোকান, সেই আয়টাই বাঁধা ছিল। কিন্তু সে আর কটা টাকা। নবনীতার এই সহিষ্ণুতা, ধৈর্য, সুকুমারকে উত্ত্যক্ত না করার সংকল্প এবং একরকম মুখ বুঝেই অভাব অনটন সহ্য করে যাওয়া যে কতটা কঠিন সুকুমার তা বুঝতে পারত। স্ত্রীর কাছে সে নিশ্চয়ই কৃতজ্ঞ হয়ে থাকত। আর এই কষ্টের দিনে সুকুমার স্ত্রীর ব্যক্তিত্বের কাছে যেন পুরোপুরি নিজেকে সমর্পণ করে দিল। কেমন করে যেন তার সেই চঞ্চলতা, উচ্ছ্বাস, আবেগপ্রবণতা কেটে গেল। সেও গম্ভীর হয়ে গেল, কথাবার্তা কম বলতো, নিজেকে স্ত্রীর তুলনায় নিকৃষ্ট মনে করত। আর একটা চাপা অক্ষমতার বোধ তাকে যেন কেমন অপরাধী করে রাখত। কয়েকটা মাস এই অবস্থায় কাটবার পরে একদিন সুকুমার আবার স্ত্রীর হাতে নগদ 1000টা টাকা তুলে দিতে পারল। দিয়ে এমন কোনো লক্ষণ দেখালো না যে সে আবার কোনো রাজত্ব জয় করে এনেছে। পরের সপ্তাহে আবার 5,000 টাকা। এবারও সুকুমার একই রকমের নির্বিকার। যখন টাকা ছিল না, সংসারটাকে কি করে টেনে নিয়ে যাবে এই ভাবনা ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছিল নবনীতা। তবু স্বামীকে পীড়ন করেনি, নির্বিকার ছিল। ঠিক সেই সময় সুকুমার আবার যখন টাকা আনতে পারল, স্ত্রীর হাতে তুলে দিল, তখনও সে সমান নির্বিকার থাকল। নবনীতা ঘুমোয়নি, তন্দ্রার মতন এসেছিল। সুকুমার ডাকছে শুনতে পেয়ে উঠে বসল। সুকুমার এই ঘরে এসেছিল, বাতি জ্বালায়নি। ঘুমিয়ে পড়েছিলে? না, শুয়েছিলাম। খেতে দাও, 9টা বাজল। ঘরের বাইরে চওড়া ঢাকা বারান্দায় সংসারের অনেক খুঁটিনাটি রয়েছে। তারই একপাশে দুজনের খাবার ছোট টেবিল। নবনীতা বাথরুম থেকে ঘুরে এসে স্বামীকে খাবার দেওয়ার ব্যবস্থা করতে লাগলো। দুজনে মুখোমুখি খেতে বসে প্রায় কোনো কথাই বলছিল না। আজকাল এই রকমই হয়ে গেছে। দুজন মানুষ একই বাড়িতে থাকছে, খাচ্ছে, একই বিছানায় পাশাপাশি শুয়ে থাকছে রাতের পর রাত, অথচ তেমন কোনো কথাবার্তা নেই, সুখ দুঃখের গল্পও নেই। একের কষ্ট অন্যকে প্রায় জানতেই দেয় না। আবার দুজনের মধ্যে কলহ নেই, ইতরতা নেই, যেন কোনো অদ্ভুত শর্ত সামনে রেখে
দুজনে জীবন কাটিয়ে যাচ্ছে। সুকুমার এক সময় বলল, তোমায় বলতে ভুলে গিয়েছি, বড়দির সঙ্গে আজ দেখা হয়েছিল এসপ্ল্যানেডে। তুমি অনেকদিন বাড়ি যাওনি বললেন। সময় হয়ে ওঠে না, নবনীতা বলল। কবে যেন তুমি ফোন করেছিলে জামাইবাবুকে? করেছিলাম। উনি তো এসেছিলেন? হ্যাঁ। নবনীতা ছোট করে জবাব দিল, দিয়ে খেতে খেতে কেমন যেন বিরক্ত হয়ে বলল, জামাইবাবুর সঙ্গে তোমার দেখা হয়েছিল? না। আশ্চর্য লোক। সুকুমার কিছু বলল না। নবনীতার নিজের কোনো দিদি নেই, ছোট বোনও নয়। বড়দি তার জ্যাঠামশাইয়ের মেয়ে, তার বাবার কুর্তুতো ভাই, নিজের ভাই নয়। নিজের কেউ নেই নবনীতার বাবার। নবনীতারও নিজের এক ছোট ভাই, যাদবপুর থেকে পাশ করে সবে চাকরি পেয়েছে, কলকাতায় থাকে না। খাওয়া শেষ করে সুকুমার বলল, আমি উঠছি বলে চেয়ার ছেড়ে উঠবার সময় স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখল, নবনীতার মুখ কেমন শুকনো হয়ে যাচ্ছে আজকাল। যে বাড়িতে অনেকদিন টাকা পয়সা আসতো না, বা এলেও 25-50-এর বেশি নয়, টাকার খরা চলছিল বলা যায়, সেই বাড়িতেই হঠাৎ একদিন আবার টাকা আসতে শুরু করলো। সুকুমার 2-4 দিন অন্তর 200-400 আনতে শুরু করলো। দুর্গাপুর আসানসোল থেকে ফিরে এসে সুকুমার একদিন 1,500 টাকা এনে দিল, দিয়ে বলল, 1,000 খানেক আলাদা করে রেখো, আমার দরকার হবে। নবনীতা টাকা তুলে রাখতে রাখতে বলল, তোমার সেই একই পার্টি এত দিচ্ছে? না, একই পার্টি হবে কেন, অন্য। এতদিন এরা কোথায় ছিল? ছিল, আমার কপালে জোটেনি। আমায় খুব সাপোর্ট দিচ্ছে। নতুন একটা ব্লিচিং করেছি, কাপড় কাচার কাজে লাগবে। আবার ঘরদোর মজেই কাচের বাসনপত্র সব কিছু পরিষ্কারের কাজে লাগবে। ভালো চলছে, ওটার পুরো এজেন্সি ওদের। আমরা শুধু তৈরি করে বটলিং করে দিই। নবনীতা বলল, বাড়িতে তো আনলেন না? আনবো, মনে থাকে না। দিন 2 পরে সুকুমার তার নতুন ব্লিচিং আনল, তরল ব্লিচিং। শিশিতে কোনো লেবেল নেই, বাড়ির জন্য আনছে বলে হয়তো সাধারণভাবে শিশিতে ভরে এনেছে। নবনীতা বলল, এর নাম কি, লেবেল কোথায়? সুকুমার বলল, লেবেল লাগাইনি। নাম আর কি, তেমন কোনো নাম নেই, ব্লিচিং সলিউশন হিসেবেই বিক্রি হয়। সুকুমার এই প্রথম লক্ষ্য করল নবনীতা কেমন যেন কৌতূহলী হয়ে উঠেছে। আগে সে কারখানার কথা, ব্যবসার কথা খুব কমই জিজ্ঞেস করত, ইদানিং প্রায় করছে। কিন্তু কেন? টাকার জন্যে? টাকা আসছে বলেই কি এই কৌতূহল? যে কোনো কারণেই হোক, সুকুমার এটা পছন্দ করল না। পরের সপ্তাহে সুকুমার আর বাড়িতে টাকা আনলো না। তার পরের সপ্তাহেও হাত টান করে টাকা দিল, 102। নবনীতা কিছুই বলল না, কেননা বলার মুখ সুকুমার আগে থেকেই মেরে রেখেছিল। বলেছিল, কারখানার পিছনে কিছু খরচ যাচ্ছে তো, তার উপর পুরনো ধার দেনা, ব্যাংকের টাকা কিছু কিছু শোধ করতে হচ্ছে। মাস 2-3 সুকুমার এইভাবেই কাটালো। কখনো স্ত্রীর হাতে ঝপ করে কিছু বেশি টাকা তুলে দিত, কখনো বা কিছুই দিত না, কখনো অল্প স্বল্প। সে দেখল তার ধারণাও একটু ভুল হয়েছিল। ঘন ঘন টাকা এনে দেবার পর সুকুমার ভেবেছিল নবনীতার কারখানা সম্পর্কে কৌতূহল দেখা দিচ্ছে। টাকা বন্ধ করে সুকুমার নবনীতার এই কৌতূহল দমাতে চেয়েছিল। অবশ্য তার এমনও সন্দেহ হয়েছিল, একবার টাকার স্বাদ পেয়ে হঠাৎ হাতে টাকা আসা বন্ধ হয়ে গেলে নবনীতা অসন্তুষ্টও হতে পারে। কিন্তু নবনীতা তা হলো না। খুবই আশ্চর্যের ব্যাপার, নবনীতাকে কখনোই কিছু হতে দেখা গেল না। যখন সুকুমার চাকরি করত তখনও নবনীতা যেমন, যখন চাকরি ছেড়ে দিয়ে সুকুমার ব্যবসা ধরল তখনও সেই রকমই।
টাকা টাকা করে সারা বাড়ি যখন মাথা খুঁড়ছে, তখনও নবনীতা যা। টাকার আসা যাওয়া যখন শুরু হলো, তখনও তাই। মানে না থাকার সময় নবনীতা যেমন কেঁদে কোকিয়ে ঝগড়া করে গালাগাল দিয়ে বাড়ি মাথায় করেনি, তেমনি টাকা আসবার পরেও আহ্লাদে আতিশয্যে বেশি সেবি খরচে বাড়িতে সাড়া পড়িয়ে দেয়নি। নবনীতার সমস্ত পরিবর্তনই যেন হিসেব করা, মাপা। অভাবেও সে যেমন গম্ভীর চাপা চিন্তিত ছিল, স্বাচ্ছন্দ্যেও সেই রকমই শান্ত গম্ভীর চাপা। কিন্তু চিন্তিত কি? সুকুমার বোঝবার চেষ্টা করেও স্পষ্ট বুঝতে পারছিল না। এই সময় সুকুমার মাঝে মাঝেই বাইরে যাচ্ছিল, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান ছাড়াও সে কখনো অন্যত্রও চলে যাচ্ছিল। দূরে গেলে তার ফিরতে 3-4 দিন লাগত। ফিরে এসে নিজের ঝোড়ো শুকনো চেহারা বিছানায় এলিয়ে দিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করত, তুমি ভালো ছিলে তো? তুমি ভালো ছিলে? বলতো আর স্ত্রীর চোখ দেখবার চেষ্টা করত মনোযোগ দিয়ে। নবনীতা সাধারণভাবে বলতো, খারাপ থাকবো কেন, ভালোই ছিলাম। সুকুমার আর কিছু বলতো না। সেবারে বর্ষায় একটা ঘটনা ঘটে গেল। সুকুমার 3-2 জন্য বাইরে গিয়েছিল। ফিরে এসে দেখল নবনীতা বাড়িতে নেই। এরকম কখনো ঘটে না। যে মেয়েটি বাড়িতে কাজকর্ম করে সেও নেই। বিকেলের পর তার অবশ্য থাকবার কথা নয়। সদরে তালা দেওয়া, বাইরে বৃষ্টি পড়ছে। সুকুমার কিছুক্ষণ সদরের কাছে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করল নবনীতার। তারপর বিরক্ত হয়ে ঝিরঝিরে বৃষ্টির মধ্যে পাড়ার এক চায়ের দোকানে চা খেতে চলে গেল। নিচে তাদের ভাড়াটি দোকান দুটোর একটা লন্ড্রি, অন্যটা মুদির। সেখানে গিয়ে বসতে ইচ্ছে করল না। সন্ধ্যের মুখে ফিরে এসে দেখল নবনীতা বাড়িতে ফিরেছে। সুকুমার বিরক্ত গলায় বলল, কোথায় গিয়েছিলে? আমি তো ঘণ্টাখানেক হলো এসেছি। চায়ের দোকানে গিয়ে বসেছিলাম। নবনীতা সদ্য বাইরের কাপড় ছেড়েছে। শাড়িটা এখনো গোছ করে তুলে রাখতে পারেনি। গায়ের জামাটাও পোশাকে। সুকুমার লক্ষ্য করল নবনীতার শাড়ি জামা সাদামাটা নয়, সিল্ক পরে সে বেরিয়েছিল। সচরাচর যা পরে না। মুখে প্রসাধনের চিহ্ন বাদলায় বৃষ্টিতে ধুয়ে মুছে গেল, একেবারে পুরোপুরি উঠে যায়নি। মাথায় খোঁপা। সুকুমার এসব দেখতে অভ্যস্ত নয় তেমন। নবনীতাকে সাজে গোজে প্রসাধনে পরিপাটি হতে সে কমই দেখেছে। নবনীতা বলল, হঠাৎ জোরে বৃষ্টি এসে পড়ায় আটকে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলে? সিনেমায়। সিনেমায়? তুমি তো সিনেমায় যাওই না একরকম। আজ গিয়েছিলাম। ও আচ্ছা। একলা? না, এক বন্ধুর সঙ্গে। বন্ধু? সুকুমার বুঝতে পারল না। নবনীতা ততক্ষণে জামা পাল্টে শাড়ি জামা আলনায় রেখেছে। অন্যমনস্কভাবেই বলল, চা খাবে তো? হ্যাঁ। নবনীতা ঘর ছেড়ে চলে গেল। সুকুমার পোশাক ছেড়ে বাথরুমে চলে এলো। ফিরে এসে গায়ে পাঞ্জাবি চাপালো, পরনে পাজামা। মুখ মুছে চুল আঁচড়ে শোবার ঘরেই বসল। অমলেট আর চা এনে দিল নবনীতা। সুকুমার বলল, বাইরেও দেখলাম বেশ বৃষ্টি হচ্ছে এবার। নবনীতা কথার জবাব দিল না, আবার চলে গেল। সুকুমার ঠিক বুঝতে পারল না নবনীতা কথা বলে কম, সেটা তার স্বভাব। তা বলে এত চুপচাপ? বাইরের কথা তো 2-4টে জিজ্ঞেস করে সে, এবারে তো কিছুই করল না। কি হলো নবনীতার? সে যে কুচে সিনেমায় গেল বন্ধুর সঙ্গে, যা সে যায় না। কোন বন্ধু নবনীতার? পূর্ণিমাদি ছাড়া তো আর কোনো বন্ধু নেই নবনীতার। কেউ কখনো বাড়িতেও আসে না, চিঠিপত্রও লেখে বলে সুকুমার শোনেনি। যাই হোক, আজকের ব্যাপারটা তেমন স্বাভাবিক মনে হচ্ছে না। চা খেয়ে সুকুমার
একবার স্ত্রীর কাছে যাবে ভাবল, শেষ পর্যন্ত গেল না। সিগারেট ধরিয়ে রেডিও করল, ভালো লাগলো না, বন্ধ করে দিল। খুঁজে পেতে একটা স্পাই থ্রিলার বের করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। নবনীতা রান্নাবান্নার কাজ সারছে বোধ হয়। বাড়ি একেবারে চুপচাপ। বৃষ্টি পড়ছে, জলের শব্দ কখনো প্রবল হয়ে উঠছে, আবার থেমে যাচ্ছে। একবার এলো নবনীতা, কথা বলল না, আবার চলে গেল। সামান্য রাত হয়ে যাবার পর নবনীতা আবার এলো। আলনা থেকে শাড়ি জামা তুলে নিয়ে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পরে নবনীতা যখন বাথরুম থেকে ফিরে এসে ঘরের শাড়িটা গুছিয়ে পড়ছে, মুখ মুছে কপালের ঘাড়ের চুল পরিষ্কার করে নিচ্ছে, সুকুমার স্ত্রীকে জিজ্ঞেস করল, রান্নাবান্নার একটা লোক রাখো না কেন? নিয়ে এসো। এই ধরনের জবাবে সুকুমার বিরক্ত বোধ করল। তার মানে আমি কোত্থেকে নিয়ে আসব? তুমি তো লোকের কথা বলছো। বলছি বলে আমাকে আনতে হবে? রান্নার লোক খোঁজা আমার কাজ? বাহ। ড্রেসিং টেবিলের দিক থেকে সরে যেতে যেতে নবনীতা বলল, মারে, আমি কি পাড়ায় ঘুরে বেড়াই যে লোক খুঁজে আনব? সুকুমার স্ত্রীর গলার স্বরে অবাক হয়ে গেল। নবনীতা এভাবে বড় একটা কথা বলে না। তার উত্তেজনা নেই, হাজার বিরক্ত হলেও ঠান্ডা, নিষ্পৃহ, উদাসীন এবং অবজ্ঞা স্বরেই কথা বলে। কিন্তু এখন তাকে ভীষণ রুক্ষ এবং ঝাঁঝালো শোনাল। সুকুমার চটে উঠলেও তা প্রকাশ করতে সাহস পেল না। গলা নামিয়ে বলল, রান্নার লোক খোঁজা মেয়েদেরই কাজ, তাই বললাম। নবনীতা কোনো জবাব দিল না কথার। রাত্রে বিছানায় শুয়ে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথাও হলো না। সুকুমার পাশ ফিরে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল। নবনীতা জেগে থাকলো অনেকক্ষণ। তার পিঠ থাকলো স্বামীর পিঠের দিকে। পরের দিন সকালেও দুপক্ষ চুপচাপ। সাধারণ কোনো কথাও কেউ বলল না, পরস্পরের চোখের দিকে পর্যন্ত তাকালো না। সুকুমার তার উল্টোডাঙ্গির কারখানায় চলে গেল। সন্ধেবেলায় বৃষ্টির মধ্যে ফিরে এসে সুকুমার দেখল নবনীতা কোথাও যাবার জন্য তৈরি হয়ে বসে আছে। বৃষ্টির দরুন এবং সুকুমার না ফেরার জন্য বোধহয় বেরুতে পারছিল না। সুকুমার অবাক হলো, কিন্তু কিছু বলল না। বৃষ্টি থামল না, বরং তুমুল হয়ে এলো। এমন বৃষ্টি এই মরশুমে কলকাতায় যেন হয়নি। অগত্যা নবনীতাকে শাড়ি জামা পাল্টে ফেলতে হলো। সুকুমার যথারীতি শোবার ঘরে শুয়ে বসে সময় কাটাতে লাগলো। নবনীতা পাশের ঘরে অন্ধকারে সোফায় শুয়ে বসে থাকল। বাইরে বৃষ্টি এবং ঘরের মধ্যে থমথমে স্তব্ধ ভাব। ক্রমশই এমন এক মানসিক ভার চাপিয়ে দিতে লাগলো যে সুকুমার আর সহ্য করতে পারল না। সিগারেটের টুকরোটা নিভিয়ে দিয়ে সে পাশের ঘরে চলে গেল। বৃষ্টির জন্য জানলা বন্ধ, বাইরের আলো আসছে না। বারান্দার আলোর হালকা আভা ঘরে আসছিল, ঝাপসা ভাব। বড় সোফায় নবনীতা পা গুটিয়ে শুয়ে আছে। সুকুমার বাতি জ্বালালো না, স্ত্রীর কাছাকাছি দাঁড়িয়ে থাকল। তারপর মাথার কাছে এসে ডাকল, এই। কোনো সাড়া দিল না নবনীতা। সুকুমার একটু ঝুঁকে মুখ দেখার চেষ্টা করল স্ত্রীর। ঘুমিয়ে পড়েছ নাকি? গা নাড়া দিয়ে আবার ডাকল, এই শুনছ? এই শুনছ? নবনীতা নড়াচড়া করল। সুকুমার বলল, সরো, আমি বসি। আর জায়গা নেই? আছে, কিন্তু আমি এখানেই বসবো, তোমার সঙ্গে কথা আছে। নবনীতা যেন বিরক্ত হয়ে উঠে বসল। সুকুমার বসল, বলল, কি হয়েছে? কি হয়েছে তোমার? জবাব দিল না নবনীতা। অপেক্ষা করে সুকুমার বলল, মুখ বুজে থাকার কোনো মানে হয় না। তোমার এই ব্যবহার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি।
কি হয়েছে কি তোমার? কেন? আমার ব্যবহার তোমার ভালো না লাগলে আমার কি? সুকুমার চটে যাচ্ছিল, রুক্ষ গলায় বলল, না, তোমার তো কিছুই নয়। 4 বছর বিয়ে করে আমার সে শিক্ষা হয়েছে। আমি তোমায় বেশ চিনেছি। বেশি বেশি কথা বলছো? হ্যাঁ বলছি, বলবো। তুমি আমায় চুপ করাতে পারবে না। বেশ, তাহলে আমি চুপ করে থাকবো। না, থাকবে না। সুকুমার অধৈর্য হয়ে চেঁচিয়ে উঠল, যদি তোমার কিছু বলার থাকে বলবে, যদি না বলার থাকে কাল থেকে আমায় এই বাড়িতে দেখবে না। নবনীতা স্বামীর দিকে ঘাড় ঘোরালো, ভঙ্গিটা তেজের। বলল, তুমি আমায় ভয় দেখাচ্ছ? না, তোমায় কে ভয় দেখাবে? তুমি তো বরাবর ভয় দেখিয়ে এসেছ। আমি 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 তোমায় বরাবর ভয় দেখিয়ে এলাম? নিজেই ভেবে দেখো। নবনীতা যেন প্রচণ্ড ঘা খেল। এমন একটা আঘাত সে বোধহয় প্রত্যাশা করেনি। সামান্য চুপ করে থেকে ঝাঁঝের গলায় বলল, তুমি বড় বেঈমান। পুরুষ মানুষ এইরকমই হয়। কেতকী তোমাকে ঠিকই চিনেছিল। সুকুমার অনেকদিন পরে এই বাড়িতে কেতকীর নামটা আবার শুনতে পেল। নবনীতা ওই নামটা মুখে আনাও ভুলে গিয়েছিল। সুকুমার বলল, কেতকীর কথা থাক, তোমার নিজের কথা বলো। আমি তোমায় আবার বলছি, তুমি যদি স্পষ্ট করে আমায় না বলো কি হয়েছে, আমি সত্যি সত্যি কাল থেকে বাড়িতে আসবো না। জানি। নবনীতা মিস্ত্রি ধরনের গলায় ব্যঙ্গ করে বলল, জানি। জানো মানে? তুমি কোথায় গিয়ে থাকবে জানি। সুকুমার কেমন যেন চমকে উঠল। অবিশ্বাস্য মনে হলো। নবনীতার দিকে ভয় এবং ক্রোধের চোখে তাকিয়ে থাকল। ঘর অন্ধকার থাকার দরুন একেবারে স্পষ্ট করে কেউই কাউকে দেখতে পাচ্ছে না। তবু হালকা আলোর সঙ্গে মেশানো অন্ধকারে নবনীতার শক্ত মুখ, কঠিন চিবুক এবং অস্বাভাবিক তীক্ষ্ণ দৃষ্টি সুকুমার অনুভব করতে পারছিল। সুকুমারকে বলতে হলো না, নবনীতা নিজেই বলল, তুমি তো প্রতিমা বলে একটা মেয়ের বাড়িতে গিয়ে থাকবে, তাই না? সুকুমারের মুখ যেন রক্তহীন শুকনো হয়ে গেল। গলার কাছটায় শক্ত, ঢোক গিলতেও পারছিল না। মুখের মধ্যে কাঁপছিল। নির্বাক, হাতের তালুতে ঘাম জমেছে, কপালও যেন ভিজে এলো। প্রতিমার কথা তোমাকে কে বলল? তোমার কারখানার লোক। একদিন একজন খুব দরকারে এসেছিল, তুমি ছিলে না, তুমি বাইরে ছিলে। সে বলল, না, সে তোমায় তাদের পাড়ায় দেখেছে। তুমি কলকাতায় আগের দিন ফিরে এসেছ। কিছুক্ষণ অসাড় হয়ে বসে থাকবার পর সুকুমার আর দ্বিতীয় প্রশ্ন করল না। বুঝতে পারল অনিমেষ তাকে দেখেছে। প্রতিমা আমার ছেলেবেলার বন্ধু স্ত্রী। তোমার স্ত্রী নয়? ভদ্রভাবে কথা বলো। কে বলবে, আমি না তুমি? তোমার ব্যবসায় হঠাৎ কোথা থেকে এত টাকা আসে? কে দেয়? কার সঙ্গে তুমি বাইরে বাইরে ঘুরে বেড়াও? নবনীতা ঘৃণার সঙ্গে বলল। সুকুমার যেন ক্রমশই কোণঠাসা হতে হতে বেপরোয়া হয়ে উঠেছিল। নবনীতা তার পেছনে গোয়েন্দাগিরি করছে। অনিমেষই হয়তো তার গোয়েন্দা। সাধনদের পাড়াতেই অনিমেষ থাকে। সুকুমারকে অনেকদিন দেখছে, খোঁজ খবরও রেখেছে নিশ্চয়। ঠিক আছে, অনিমেষকে দেখে নেবে সুকুমার। কিন্তু নিজের অবস্থাটা এখন এমন শোচনীয় যে বাঁচবার আর কোনো পথ না পেয়ে হঠাৎ বেপরোয়া হয়ে সুকুমার বলল, প্রতিমা দিয়েছে, সে দেয়, তাতে তোমার মাথা ব্যথা কেন? তার টাকা আছে, সে দিতে পারে। তুমি জানো তার স্বামী মস্ত বিজনেসম্যান, 10 রকমের ব্যবসা করে। হ্যাঁ হ্যাঁ, সাধন আমার বন্ধু।
সাধন আমায় টাকা পয়সা দিয়ে সাহায্য না করলে আমি ডুবে যেতাম। তোমার এই ছেলেবেলার বন্ধু সাধন কোথায় ছিল এতদিন? বাঁকা করে বিদ্রুপ করে নবনীতা বলল। তুমি মূর্খের মতন কথা বলছো। সুকুমার ক্ষেপে গিয়ে বলল, আমার কোনো পুরনো বন্ধুর সঙ্গে আমার পরে দেখা হয়ে যেতে পারে না? নাকি তাকে ব্যবসাদার হতে নেই, বড়লোক হতে নেই? আমি তোমায় বলছি, ভগবানের দিব্যি। ছেলেপুলে থাকলে আমি তাদের মাথায় হাত রেখে দিব্যি করে বলতাম। একদিন স্ট্যান্ড রোডে এক অফিসে সাধনের সঙ্গে আমার দেখা হয়ে যায়। আমি আমার কাজেই লাহিড়িদার কাছে গিয়েছিলুম। ফিরবার পথে সাধনের সঙ্গে দেখা। সেই আমাকে তার অফিসে টেনে নিয়ে গেল। তারপর বাড়িতে। যাবেই তো, কেন যাবে না? যাক না, 1000 বার যাক। কিন্তু সাধন যখন তার বউ প্রতিমাকে তোমার ঘাড়ে চাপিয়ে দিল, তখন তুমি ওই মেয়েটাকে ঘাড়ে নিলে কেন? সুকুমারের অসহ্য লাগছিল। রমণীতা এত নোংরাভাবে কথা বলছে, তার সহ্য করা যাচ্ছে না। সুকুমার বলল, তোমার মুখের কি কথা! ভদ্রলোকের বাড়ির বউ বলে তো মনে হচ্ছে না। ধারালো গলায় নবনীতা বলল, এই মুখ তোমার আর ভালো লাগছে না? আর ভালো লাগছে না বলেই প্রতিমার মুখ দেখতে যাও, তাই না? বেশ, তাই যাও, আমি গ্রাহ্য করি না। বলতে বলতে নবনীতা উঠে পড়ল। উঠে ঘর থেকে চলে গেল। বৃষ্টি অনেকক্ষণ থেমে গিয়েছিল। বাইরে হয়তো মেঘ ছিল, সারা রাতই থাকবে। এই বাড়ির মধ্যে দুটি মানুষ থমথমে মুখ করে থাকলো। দেখলে মনে হবে অদ্ভুত গুমট। আসন্ন কোনো বিপর্যয়ের মধ্যে যেন এই দুজন কোনো রকমে নিজেদের ধরে রাখছিল। রাত হয়ে গেল। খাওয়া দাওয়ায় কারুরই রুচি ছিল না। টেবিলে বসলো, উঠল। সুকুমার সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। নবনীতাও এলো খানিক্ষণ পরে। বাতি নিভিয়ে অন্ধকারে বিছানায় এসে নবনীতা বুঝল সুকুমার জেগেই আছে। থাকুক, সুকুমার ভাবছিল, তার মতন তাড়িত উৎপীড়িত দুঃখী মানুষ সংসারে নেই। নবনীতা ভাবছিল, যে মানুষকে সে স্বেচ্ছায় গ্রহণ করেছিল, যার জন্য এত সহ্য করেছে, সেই তাকে বঞ্চিত করল। আরও রাত হলো। সমস্ত পাড়াই নিস্তব্ধ। পাতলা বৃষ্টির শব্দ হচ্ছে আবারও। নবনীতার আঁচল সরানো শব্দ হলো। গলা পরিষ্কারের চাপা শব্দও শোনা গেল। সুকুমার তার বাঁ পা সরাতে গিয়ে নবনীতার পায়ের পাতায় আঙুল ছোঁয়ালো। পা সরিয়ে নিল নবনীতা। অদ্ভুত এক স্তব্ধতা যেন দুজনকে ক্রমশই পৃথক করে দিতে থাকল। শেষ পর্যন্ত এমন দূরত্বে গিয়ে পড়ল সুকুমার যে আর যেন সহ্য করতে পারল না। তার মনে হলো শেষ সীমায় চলে গিয়েছে, এরপর আর যাওয়া যায় না। গেলেই সম্পর্কটা ভেঙে যাবে। আচমকা সুকুমার বলল, তুমি অনেক খবর জোগাড় করেছ। কি করে করেছো আমি জানি না। একটা খবর জোগাড় করবার দরকার অবশ্য মনে করনি। প্রতিমার গলায় ক্যান্সার হয়েছে। সাধন অনেক ডাক্তার ফাক্তার দেখিয়েছে, কোনো লাভ হয়নি। প্রতিমা জানে সে আর বেশি দিন বাঁচবে না। সাধনও জানে। ওদেরও আমাদের মতন অবস্থা, ছেলেপুলে নেই। এক সম্পর্কের ভাইঝিকে কাছে এনে রেখেছে, সে নিজের তালেই থাকে। বলে সুকুমার একটু থামল। ছাদের দিকে মুখ করে বলল, প্রতিমার মাথাতেও কেমন একটা গোলমাল দেখা দিয়েছে। হয়তো মরতে যাচ্ছে বলেই। এমনিতে কিছুই বোঝা যায় না, কিন্তু থেকে থেকে কেমন যেন ছটপট করে। কলকাতায় থাকতে চায় না, বাইরে যাওয়ার জন্য জেদ করে। সাধন কাজের মানুষ, সে ব্যবসাপত্র ফেলে বাইরে বাইরে বউ নিয়ে ঘুরে বেড়াতে পারে না। তাছাড়া সে ওরকম রোগী নিয়ে 24 ঘন্টা থাকতেও পারে না। ভয় পায়, টেনশন ফিল করে। ওর আবার হাই প্রেশার। কাজেই
আমাকেই প্রতিমাকে নিয়ে বাইরে যেতে হয়। নবনীতা কোনো সাড়া দিল না। সুকুমার বলল, কথা বলছো না যে? নবনীতা সঙ্গে সঙ্গে জবাব দিল না। পরে বলল, তোমার বন্ধুর বউকে তুমি নার্স করছো, তাই তারা টাকা দিচ্ছে? নার্স করব কেন, সঙ্গ দিই। কেন দাও? বা, এই কেন কোনো জবাব আছে? মানুষ হিসেবে দিই, বন্ধু হিসেবে দিই। তোমার বন্ধুও তো মানুষ। মানে কি বলতে চাইছো তুমি? নবনীতা নির্জুপের গলায় বলল, বুঝতে পারছো না? তোমার সাধন বন্ধু তার বউকে সঙ্গ দিতে পারছে না। সুকুমার আবার বিরক্ত হল। কোনো কথাই কি নবনীতা বুঝবে না? মেয়ে মানুষ হলেই কি নির্বোধ হতে হয়? একবার যা মাথায় ঢোকে তার বাইরে আর ভাবতে পারে না। আশ্চর্য। সুকুমার বলল, আমি তোমায় বললাম কি, সাধন ব্যস্ত মানুষ, তার নিজের হাই প্রেশার। তাছাড়া সামান্যতেই সে অস্থির হয়ে ওঠে। সে আমাকে নিজেই বলেছে, ভাই আমি পারি না, আমার চোখের সামনে আমার বউ মরবার অপেক্ষা করছে, আমি কিছুই করতে পারছি না, এ আমি সহ্য করতে পারি না। ভীষণ টেনশন হয়, নার্ভ রাখতে পারি না। নবনীতা আর কথা বলল না, বাসও ফিরল না। সুকুমার অপেক্ষা করে থাকতে থাকতে বলল, তুমি যা ভাবছ তা কিন্তু নয়। সাধন পারে না বলেই আমি। বাধা দিয়ে নবনীতা বলল, মানে যার বউ সে সহ্য করতে পারছে না, আর তুমি পারছো? এতে অবাক হবার কি আছে? বরং সাধনের বউ বলে সাধন যা পারছে না আমি সেটা করতে পারি, কারণ প্রতিমা আমার বউ নয়। নিজের ব্যাপারে মানুষ অনেক কিছুই পারে না, অন্যের ব্যাপারে পারে। আর যদি আমার বাবা বেঁচে থাকতো আর হঠাৎ মারা যেত, আমার যত প্রাণে লাগতো তোমার লাগতো না, কারণ আমার বাবা আমারই, তোমার নয়, তোমার শ্বশুর। নবনীতা বিছানার ধারে তার হাত ঝুলিয়ে রাখল। জ্বালা করছে, পায়ের তলাও জ্বালা করছিল। সুকুমার মিথ্যে চালাকি করবার চেষ্টা করছে। তার মনুষ্যত্ব দেখানোর এই চেষ্টা যে কত ফকিবাজি সে জানে, তবু নিজেকে বাঁচানোর কত চেষ্টা। সামান্য সময় চুপ করে থেকে নবনীতা ব্যঙ্গ করে বলল, তোমার এত মায়া দয়া মনুষ্যত্ব আছে যে জানতাম না তো। জানার কখনো দরকার বোধ করনি। ভেবেছ যা আছে সব তোমারই আছে, দয়া, মায়া, সহ্য শক্তি, ভদ্রতা, রুচি। না, আমার আর থাকবে কেন? তোমার আছে। আমার তো নেই, তোমার আছে। এই অহংকারেই তুমি আজ 4 বছর ধরে আমায় বুভা করে রেখেছ। নবনীতার মাথার শিরায় যেন লাগলো, ছিঁড়ে যাবার মতো যন্ত্রণা হলো। দাঁতে দাঁত চেপে চোখের পাতা বুজে যন্ত্রণাটা সামলে নেবার চেষ্টা করল। তারপর আচমকা সোজা হয়ে শুল। ধারালো ছুরির মতো হিংস্র গলায় বলল, তুমিও তো অহংকার কম দেখাচ্ছ না? খুব বড় বড় কথা বলছো, মনুষ্যত্ব দেখাচ্ছ। কিসের মনুষ্যত্ব তোমার? সাধনের বউ মরতে বসেছে, তাকে সঙ্গ দিচ্ছি। সঙ্গ দিচ্ছ না, সেই মেয়েটাকে সঙ্গ দেবার নাম করে তার আর তার স্বামীর টাকা এনে নিজের পেট ভরাচ্ছ। সুকুমারের মনে হলো কে যেন তার গালে ঠাস করে একটা চড় মারল। এত জোরে মারল যে তার আঘাত এবং জ্বালা সারা মুখে ছড়িয়ে পড়ল। জলে ডুবতে থাকলে মানুষ দম বন্ধ হয়ে যাবার ভয়ে মুখে শ্বাস টানবার প্রাণপণ চেষ্টা করে। সুকুমার সেইভাবেই শ্বাস টানতে টানতে বলল, কি বলছো তুমি? নিষ্ঠুর গলায় নবনীতা বলল, যা বলছি ঠিক বলছি। তুমি মনুষ্যত্ব দেখাচ্ছিলে,
কিসের মনুষ্যত্ব তোমার? বন্ধুর বউয়ের কাছে গিয়ে বসে থাকো, তাকে নিয়ে ঘুরে বেড়াও, তার তোষামত করো, তার দুঃখে গলে যাও। এর মধ্যে তোমার কোনো মনুষ্যত্ব নেই। আছে স্বার্থ, আছে চালাকি। এই ভালো মানুষই দেখিয়ে ছল করে তুমি ওদের টাকা আনছো। সুকুমার যেন লাফিয়ে বিছানায় উঠে বসল। তার গা কাঁপছে থরথর করে, মাথায় আগুন ধরে গেছে। চিৎকার করে সুকুমার বলল, চুপ করো, চুপ করো তুমি, আর একটাও কথা বলবে না। বলবো 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 বলবো, 1000 বার বলবো। লজ্জা করে না তোমার? তুমি আমায় কিসের মনুষ্যত্ব দেখাচ্ছ? সুকুমার যেন ঝাঁপ দিয়ে নবনীতার বুকের কাছে কাপড় জামা খামচে ধরল, ধরে টান মারল। নবনীতাকে সে টেনে উঠিয়ে বসিয়ে দেবে, দিয়ে যে কি করবে সে জানে না। নবনীতাকে উঠে বসতে হলো। সুকুমার বলল, তুমি এত ছোট, নোংরা, ইতর। নবনীতা বলল, হ্যাঁ, আমি ইতর, ইতর, ইতর। তোমার আর তোমার বন্ধু সাধনের মতো মনুষ্যত্ব আমার নেই। সুকুমার অন্ধকারে তার স্ত্রীর চোখ দেখবার চেষ্টা করছিল হিংস্রভাবে। নবনীতা স্বামীর হাত সরিয়ে দেবার চেষ্টা করতে করতে বলল, আমার কথার জবাব তুমি দিতে পারবে না। সাধন তার বউয়ের দাহে এড়ানোর জন্য তোমাকে পেয়েছে, পেয়ে বেঁচে গেছে। আর তুমি সাধনের বউকে সঙ্গ দেবার ছুতো করে ওদের মন ভোলাচ্ছ। তোমার বন্ধু দায় এড়াবার জন্যে তোমায় টাকা দিয়ে হাতে রাখতে চাইছে, আর তুমি তোমার বন্ধুর বউয়ের চাকর হয়ে পেছন পেছন ঘুরে বেড়াচ্ছ ওদের মন রেখে টাকা পাবার ধান্দায়। সত্যি করে বলো তো, এই কমাস ধরে এত টাকা ওরা কেন দিয়েছে? সুকুমার তার শক্ত হাত নবনীতার গলার কাছে উঠিয়ে আনার জন্যে যেন অপেক্ষা করছিল। নবনীতা বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি আর তোমার বন্ধু দুজনেই স্বার্থপর। কে বেশি কে কম আমি জানি না। একটা মেয়ের জীবনে শেষ কটা দিনকে সামনে রেখে তোমরা দুই পুরুষ বাজি খেলছো। এর মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, এর মধ্যে মনুষ্যত্ব নেই। নেই? না না, নেই। মনুষ্যত্ব থাকলে টাকা থাকতো না। দাঁতে দাঁত চেপে সুকুমার বলল, এই টাকা তো তোমার জন্যে। আমার জন্যে? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যে। যখন টাকা ছিল না, ডুবতে বসেছিলাম, তখন তুমি পাথরের মূর্তির মতন শক্ত থেকে আমায় রোজ লজ্জা দিয়েছ। আমায় তোমার পায়ে মাথা লুটিয়ে রাখবার ব্যবস্থা করে আনন্দ পেয়েছ। তুমি আমার ব্যক্তিত্বের যেটুকু বাকি ছিল তাও শুষে নিয়েছ। আমি ভেবেছিলাম টাকা এনে তোমার এই অহংকারের খানিকটা ভাঙবো আমি। পেরেছ ভাঙতে? হ্যাঁ, পেরেছি। তোমার অন্তত এই অহংকার আর নেই যে তুমি একেবারে অসাধারণ। তুমি সাধারণ। তুমি সবকিছু উপেক্ষা করতে পারো না। তোমার রাগ, ঘেন্না, নোংরামি, ঈর্ষা, লোভ সবই আছে। আমায় কৃপা করে ভালোবেসেছিলে, বিয়ে করেছিলে। এই অহংকারে আর মাথার উপরে চড়ে থেকো না, নিচে নেমে এসো। সাধন আমাকে কৃপা করলে দোষ হয় না? তুমি করলে হয় না? মনুষ্যত্ব যদি আমাদের না থাকে, তোমারও নেই। নবনীতার যে কি হলো সে বুঝতে পারল না। মাথায় যেন দপ করে কি জ্বলে উঠল। রাগ, ঘৃণা, নাকি আক্রোশ, অথবা কোন অপমান তাকে কাণ্ডজ্ঞানহীন করে ফেলল সে বুঝল না। হঠাৎ সে স্বামীর উপরে ঝাঁপিয়ে পড়ল, মিষ্টিভাবে চেঁচিয়ে বলল, না না, আমার কিছু নেই, আমি কিছু রাখবো না। এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। 4 বছরের পুরনো বিছানায়
বিবাহিত জীবনে এই দুই স্বামী স্ত্রী পরস্পরকে কোনো দিনই হিংস্র পশুর মতো আক্রমণ করেনি, আজ করল। নবনীতা সুকুমারের গেঞ্জি ছিঁড়ে দিল, গালে বুকে হাতে অজস্র আঁচড় দিল নখের, মাথার চুল মুঠো করে ছিঁড়ল, কামড় দিল দাঁতের যত্রতত্র। আর সুকুমার স্ত্রীর শাড়ি ছিঁড়ল, গলার পাতলা হার ছিঁড়ে দিল, কতবার যে লাথি মারল পায়ের দিকে উড়ুতে, পা ভেঙে জামা টুকরো টুকরো করে এক ভীষণ কাণ্ড করল। দুজনেই ইতর হলো, কুৎসিত হলো, নোংরা হয়ে গেল। দুজনেই হাঁপাচ্ছিল। নবনীতা প্রথমে কাঁদল ফুঁপিয়ে ফুঁপিয়ে, সুকুমারের চোখে শুধু জল ভরে উঠল। আশ্চর্য, এই কলহ কখন যেন গোপনে আস্তে আস্তে দুজনেরই ভিতর থেকে এক অন্য ধরনের তাপ ও ক্ষুধা সৃষ্টি করেছিল। কেউই বুঝতে পারল না। এত ইতরতার পর কেমন সব দুহাতে ঠেলে দিয়ে তারা পরস্পরকে ভোগ করবার জন্যে কাতর হয়ে উঠল। ভোগ নাকি অনুভব? তারা এতদিন শারীরিক কারণে বহুবার ঘনিষ্ঠ হয়েছে, কিন্তু কোথায় যেন একটা বিচ্ছিন্নতা ছিল, মনে নাকি অনুভবের মধ্যে। আজ যেন তারা আর বিচ্ছিন্ন থাকলো না, একজন অন্যজনের এত কাছে এলো যা আর কখনো আসেনি। অবশেষে দুজনেই পাশাপাশি তাদের বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। তখনও বুকের শ্বাস স্বাভাবিক নয়, সমস্ত দেহ যেন ভেঙে পড়েছে, বড় ক্লান্ত। ওদের দেখে মনে হলো অনেক দূর থেকে দুটো গাড়ি পাশাপাশি বাজি ধরে ছুটে আসছিল। ছুটে আসতে আসতে শেষ পর্যন্ত আর পারল না। ধুলো ভরা মলিন দমফুরনো অবস্থায় পথের পাশে পাশাপাশি থেমে গেছে, থেমে দাঁড়িয়ে পড়েছে। আশেপাশে কেউ কোথাও নেই।